ঠিক একটা কোটা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। পুরো লাইফস্টাইলের উপর ইমপ্যাক্ট করে। Kind of anger in our brain. We know that what is happening is not right. We know that our brothers are being killed. We know that our sisters are being killed. তুমি প্রথম এই কথাগুলো বলতেছো, তাইলে কি অ্যাটাক আসবে তোমার উপর? আমার মনে হয়েছে যে ওইটা চিন্তা করার লাক্সারি নাই আমার কাছে। আমি যদি এটা চিন্তা করতে বসি তাহলে আরো 10টা প্রাণ চলে যাবে। আমি যদি এটা চিন্তা করতে বসি আরো 10 জন গুম হবে। এটা করা যাবে না। নিচের দিকে তাকিয়ে দেখি যে জিল্লু ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে, এবং তখন আমার এত ঘৃণা কাজ করছিল এবং এত কষ্ট পাচ্ছিলাম আমি, সেখান থেকে আমি বলতেছিলাম যে আমার জালিমের বাচ্চারা আমার ভাইকে মেরে ফেলছে। আমাদের শিক্ষার্থীদেরকে গুলি করে মেরে ফেলছে, তাদের উপরে এরকম ভয়াবহ নির্যাতন হচ্ছে, সেই সময় আমার নিজের জীবন নিয়ে আমার যে চিন্তা, ওটা তো প্রশ্নই আসে না। মানে ওটা কি হবে হোক, যা হবার হোক, আমাদেরকে নামতেই হবে, আমাদেরকে যা করার সেটা করতে হবে। আমার যৌক্তিক দাবি, মানে যৌক্তিক দাবির জন্য কেউ জীবন দিতে হয়, এটা একমাত্র বাংলাদেশেই আছে। সহ্য করার মতো না। যে পরিস্থিতিতে পড়ছে সেই আসলে জানে। কোটা রিফরমেশনের মুভমেন্ট, তখন হচ্ছে শাহবাগের স্টুডেন্টরা জড়ো হইতো, 2 ঘন্টা রাস্তা আটকাইতো, তারপর আবার ছেড়ে দিত। একদম প্রাইমারি, তখন যে এত কিছু হয়ে যায় কিছুই বোঝা যায় নাই। একটা টার্নিং পয়েন্ট ছিল আর কি, এবং আমাদের স্লোগানটাও ওরকম ছিল যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এটা বলে আমরা রাস্তায় নেমে আসি। পনেরো তারিখ যখন আমাদের ওপর ছাত্রলীগের হামলার ভিডিওগুলি ভাইরাল হলো, সবাই যখন দেখলো, এর পরের দিন আসলে ক্যাম্পাসে ছিল একটা জনস্রোত। মানে আমি যখন হল থেকে মিছিল নিয়ে বের হয়েছি, দেখা গেছে যে অসংখ্য মানুষ, সাভার, আশুলিয়া, নবীনগর, এই এরিয়ায় যত শ্রেণী পেশার মানুষ আছে যারা আছে তারা তো আসছেনই, প্লাস আসছেন সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন প্রথম আমার স্লোগান দেয়া, যে আমি তখন অত বেশি অনেক কিছু বুঝতাম না, বা আমি খুব কম কথা বলতাম, একটু ইন্ট্রোভার্ট টাইপের। তো যখন ফার্স্ট আমি স্লোগান দিই তখন সবাই আমার দিকে তাকিয়েছিল। তখন আমি একটু আবার লজ্জা পেয়ে গেলাম যে কি ব্যাপার, আমি কি ভুল বললাম নাকি, বা কি হলো। আমি যতটুকু আমার পসিবিলিটিস ছিল, যে আমি যতটুকু সম্ভব আমি করব। এবং আমি দেখি কি যে আমাকে দেখে অনেক আপুরা অনেক বেশি ইন্সপায়ার হতো, এবং তারাও আসতে গিয়ে সাহস করতে, এবং অনেক মায়েরাও। ওই রাতেই আমরা স্টেনসিল বানাই, এবং আমাদের সবকিছু বানাতে বানাতে ভোর হয়ে যায়। আমরা ভোরবেলা তারপরে 2টা দলে বিভক্ত হয়, আমরা 5 জন বনানীতে বিভিন্ন জায়গায় মানে এটা স্টেনসিল দিয়ে ছাপ মারি। তখন কিন্তু মাত্র ছাত্রলীগ হামলা করেছে। ছাত্রলীগের হামলার সময় এরকম অবস্থা ছিল যে আমার হাতে হ্যান্ড মাইক ছিল, তো হ্যান্ড মাইকের জন্য হাতে এসে মারছে। তার পরবর্তীতে আমাদের অনেক সহযোদ্ধা যারা ছিলেন তাদের মাথায় আঘাত লাগছে, অনেকের মাথা ফেটে গেছে, অনেকে আহত হয়েছে। তো সেই হামলার বিচার চাওয়ার জন্য আমরা ভিসির বাসভবনের ওইখানে গেছি, এবং ভিসির বাসভবনের ওইখানে আমরা প্রায় রাত 3:30-4টা পর্যন্ত আমরা অবরুদ্ধ ছিলাম। কেননা আমাদের চারপাশ দিয়ে ভিসির বাসভবনের ওইখানে আমরা অ্যারাউন্ড 60-70 জন মানুষ ছিলাম, কিন্তু চারপাশে আমাদের ছাত্রলীগ একবারে ঘিরে ফেলছে।
15 তারিখে আমাদের ইউনিভার্সিটি কিছু ভাইয়েরা আর হচ্ছে কি বোনেরা মিলে আমরা ডিসাইড করি যে না, আমাদের এটা নিয়ে একটা ছোট অ্যাটলিস্ট প্রতিরোধ করা উচিত, বা আমাদের অ্যাটলিস্ট প্রোটেস্ট একটা করা উচিত। আজকে রাতেই বের হইতে হবে, না হলে কোনো দাম নাই। এত যে আঁকাআঁকি করি এতদিন ধরে, এটার কোনো দামই নেই। যখন আমরা অনেক মানুষ একসাথে ঐক্যবদ্ধ হই, তার কিন্তু আলাদা একটা শক্তি থাকে। যে নৈতিক বল তখন আমাদেরকে ড্রাইভ করেছিল, সেটা আসলে সব সময় আমাদের মধ্যে ছিল বলেই আমরা ওই সময় একত্রিত হতে পেরেছি। এটার কারণ কিন্তু আমরা হুট করে একসাথে হইনি। এটার কারণ ছিল আমাদের দীর্ঘদিনের একটা একসাথে কাজ করার একটা সম্পর্ক, যেটার ভিত্তিতে আমরা তার আগের দিন জুমে মিটিং করে, তারপরে বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলে, এবং সবার মধ্যে যখন একই ধরনের অনুভূতি কাজ করেছিল, আমাদেরকে কিন্তু আমরা সবাই একসাথে একজন আরেকজনের অনুভূতিটাকে রিলেট করতে পারছিলাম। নিচের দিকে তাকিয়ে দেখি যে জিল্লু ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে, এবং তখন আমার এত ঘৃণা কাজ করছিল এবং এত কষ্ট পাচ্ছিলাম আমি, সেখান থেকে আমি বলতেছিলাম যে আমার জালিমের বাচ্চারা আমার ভাইকে মেরে ফেলছে, জালিমের বাচ্চারা আমার ভাইকে মেরে ফেলছে। এটা বলতে বলতে আমি এত কান্না করছিলাম যে আমি আসলে ওই সময়টা, আমি যখন এখনো মনে করি যে আমি আমার চোখের সামনে থেকে নিচে দেখতেছি যে লাশ চলে যাচ্ছে। তো তখন আমার ওই যে আমার ফ্রেন্ড জিহাদ আমার মাথায় হাত বোলা দিয়ে বলছে, দোস্ত তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই কান্না করিস না। আমার এক বন্ধুর কপালে গুলি লাগছে। এরকম যে কারফিউ যখন চলে, কারফিউ ব্রেক দিলে আমি হচ্ছে ঢাকার এখান থেকে ওইখানে যাই আহত বন্ধুদের দেখতে যাইতে। তো এই কারণে খুব রাগ লাগতো যে সবকিছু এতই ঠুনকো যে মেরে ফেলতেও কোনো হিসাব লাগে না। আর আসলে শুধু মেরে ফেলা দিয়ে না, পুরা আমি বলবো কি পুরা লাইফস্টাইলের উপর ইম্প্যাক্ট করে। যখন কারফিউ দিয়ে দিল শেখ হাসিনা সরকার, তখন হচ্ছে আমার হুট করে আমরা বন্ধুরা মিলে নিজেরা মিলে একটা স্লোগান তৈরি করলাম যে কারফিউ ভেঙে ফেলো, হাসিনা গেল। এইটা বলে বলে আমরা 10 জন মিলে ঘুরতেছি আর শাহবাগে স্লোগান দিচ্ছি। হুট করে পিছনে তাকায় দেখি যে আমার পিছনে শত শত মানুষ, এবং এই শত শত মানুষ আসলে কিভাবে আসছে আমার কোনোই ধারণা নাই। মানে আমি কাউকে ডাকেও না, কাউকে বলেও নাই যে আসেন, মানে তারা জাস্ট চলে আসছে। তখন আমার কাছে মনে হইলো যে তারা সবাই আন্দোলন করতেছে, যৌক্তিক আন্দোলন। আমাদের যেহেতু আমি গার্মেন্টস শ্রমিক, আমাদেরও বেতন বাড়ানোর সময় দেখা যায় আমরা যৌক্তিক কোনো দাবি তুললে সেম এরকম ক্যাটাগরিতেই আমাদের দমানোর চেষ্টা করা হয়। তো ওইখান থেকে আমার কাছে মনে হইলো যে আন্দোলনে যুক্ত হইতে পারলে মনে হয় ভালো হইতো। তখন আমার কাছে এটা মনে হইলো। আমার তখন গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় মানে কার্যালয় ছিল আমার শাখার। তো কার্যালয়ে এসে আমরা সবাই বসছি, প্রায় 10-12 জন, যাওয়ার প্রস্তুতি নিতেছি আর কি। সবার সাথে কথা বলার চেষ্টা করতেছি যে কে কে যাবা, আমি যাইতে চাই, বা আমার সহকর্মী সহযোদ্ধা যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করতেছি। বিশেষ করে আমরা 4-5 জন রেগুলার যারা কাজ করি তাদেরকে বলছিলাম যে চলো যাই। তো অনেকে বলতেছে যে এরকম পরিস্থিতিতে তার মা যাইতে দিবে না, কারণ পরিস্থিতিটাই এরকম ছিল যে আমি যাইলে আর কখনো ফেরত নাও আসতে পারি। নাফিসা মোটামুটি আপনার হচ্ছে আন্দোলনের শুরু থেকেই হচ্ছে আপনার জড়িত ছিল, যেটা আমি জানতাম না। আমি মেইনলি জানতে পারি হচ্ছে আগস্টের 3 তারিখে প্রথম জানতে পারি, মানে আমাকে হাইড করে আন্দোলনে যাইতো। আমি যখন 3 তারিখে জানলাম, ও 3 তারিখে যখন আন্দোলনে যায়, তখন হচ্ছে আমি বাসায় আসার পরে শুনতে পারি যে আন্দোলনে গেছে জাহাঙ্গীরনগর থেকে। তো আমি যখন শুনতে পারি তখন আমি ওকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুই কোথায়? তো আমাকে বললো যে মামা আমি তো আন্দোলনে আসছি, জাহাঙ্গীরনগরে আছি। ওরা কিভাবে 5 তারিখে ওরা ঢাকা যাবে, তো সেই ব্যাপারে হচ্ছে ওরা একটা মিটিং করার জন্য বাসা থেকে বের হয়েছে। খবর টবর নিছিস নাকি, কল দে। পরে আমি কল দিছি, নানা তখন খাইতে বসছে।
পরে কল দেওয়ার পরে পাশ থেকে একটা ভাইয়া ধরছে, ধইরা বলতেছে যে আসসালামু আলাইকুম। আমি বলি ওয়ালাইকুম আসসালাম, নাফিস আপু কোথায়? পরে বলতেছে যে যার ফোন সে গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে নাকি বাইচ আছে জানি না। তখন আমি দৌড়ায় মামার কাছে গেছি, মামা দেখো কে বলে। পরে মামার কাছে বলতেছে যে তাড়াতাড়ি ল্যাবজন হাসপাতালে আসেন, মারা গেছে নাকি বাইচ আছে জানি না। তারপর মামা দ্রুত ল্যাবজন গেল। সহ্য করার মতো না, যে পরিস্থিতিতে পড়ছে সেই আসলে জানে। যে গুলিটা আমার গায়ে লাগার কথা ছিল সেই গুলিটাই আরেকজন শহীদের গায়ে লাগছে। যেরকম নাফিসা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 5ই অগস্টে যে মিছিল, সেই মিছিল থেকেই নাফিসা কিন্তু শহীদ হন। এবং এই যে নাফিসার যে মৃত্যু, সেই মৃত্যুটা আসলে মানে কোনোভাবেই আমাদের পক্ষে, আমি মনে করি যে পার্টিকুলারলি জাহাঙ্গীরনগরের যারা শিক্ষার্থী আছে আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন। আন্দোলনে কিন্তু অনেকগুলো ফেজ আসলে ছিল, আমরা খুবই মাইক্রো ফেজ আমি বলা যায় এখানে ছিল। যখন আন্দোলন শুরুর দিকে এটা কোটা সংস্কার আন্দোলন, আমাদেরকে রাজাকারী নাদিপুতি বলছে বা আমাদের উপর হামলা করছে, সেটাকে সূত্র ধরে আবার রংপুর বিশ্ববিদ্যালয়ে ওরা যখন আন্দোলনে নেমেছে তখন রংপুরের আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার আবু সাইদের হত্যার সূত্র ধরে ক্যাম্পাসটাকে বন্ধ করে দেয়। ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার সূত্র ধরে দেখা যাচ্ছে যে এখানে স্টুডেন্টরা সবাই বাড়ি চলে যেতে বাধ্য হলে তখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাস্তায় নেমে আসে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর যখন আবার হত্যাযজ্ঞ চালায় তখন কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষজন কিন্তু রাস্তায় নেমে গেছে। তো এইটা একটা বলা যায় একটা ডমিনো ইফেক্টের মতো এই আন্দোলনটা সংগঠিত হয়েছে, যেখানে খুবই ছোট একটা কি বলা যায় বৈষয়িক কারণ কোটা সংস্কার, সেটাই এই আন্দোলনটাকে পুশ করেছে। বাট ওই যে ডমিনো ইফেক্টের মধ্যে একটা তাসের ঘরের মতো আসলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দেখা যাচ্ছে তাদের যে বিভিন্ন পর্যায়ের তাদের যে ক্ষমতা কাঠামো সেগুলো আসলে ভেঙে যাওয়া শুরু করে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের হলগুলোতে ছাত্রলীগের দখলদারিত্বের কারণে অনেক ছেলেরাই কয়েকদিন পরে গিয়ে আন্দোলনে আসতে পারছে না। তো আমরা যেটা করছি মেয়েদের হলগুলো, আমরা তখন মোবিলাইজেশনটা আমাদের সব থেকে বেশি ছিল এবং এক পর্যায়ে তো মোটামুটি 5 জুলাইয়ের পর থেকে মেয়েদের পার্টিসিপেশনই দেখা যাচ্ছে মিছিলের 60-70%, 80% পর্যন্ত আমি দেখেছি মেয়েদের পার্টিসিপেশন নেই। এবং আমাদের আন্দোলনে কিন্তু মেয়েরা সবার সামনের সারিতে ছিল সবসময়। মেয়েরা সামনের সারিতে থাকার এই রিজন হচ্ছে কি এটা, কারণ পুলিশ যখন আমাদেরকে মারতে আসে তখন কিন্তু যখন মিডিয়া সামনে থাকে ছেলেদের উপরে বেশি হিংস্র ছিল। যখন আমরা মেয়েরা ঢাল হয়ে সামনে থাকতাম তখন কিন্তু ডিরেক্ট গুলিটা করতে পারতো না। আমরা দেখেছি যে তাদের পুরুষ সহকর্মীদের বাঁচানোর জন্য তারা সামনে শিল্ডের মতো এসে দাঁড়াচ্ছে, মানে এটা তো একটা অভাবনীয় বিষয়। কিন্তু সেই নারীরা কোথায় গেল? কিন্তু যখন আমি নেতৃত্বের প্রশ্নটা ওখানে আসছে, স্টেজে কে যাবে এই ধরনের প্রশ্নটা আসছে, তখন কিন্তু ওরা একটা ছেলেকেই সিলেক্ট করছে এবং মেয়েদেরকে সিলেক্ট করছে কি করে কিসের জন্য? মেয়েদেরকে সিলেক্ট করছে স্টেজে গিয়ে তারা বলবে যে তার নারী কোটা চায় না, এই কথাটা বলার জন্য। নারী কোটার মধ্যে কোনো মধু নাই, কিন্তু এই যে একটা জেন্ডার বায়াস, মানে নারীরা শুধুমাত্র স্পেসিফিক নারী নিয়েই কথা বলবে, বাকি কোনো কিছু নিয়ে তার আসলে ভাবার কিছু নাই। বাকি নেতৃত্ব, বাকি আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তার ভাবার কিছু নাই। নারীদেরকে তো আসলে বাধ্য করা হয়েছে ফিরে যাইতে। আমি বলবো যে আসলে যত নারী সামনের সারিতে ছিলেন অভ্যুত্থানের পরে সেই জায়গাটা তো নারীদের দেওয়াই হয় নাই, বরঞ্চ প্রতিনিয়ত আরো বিভিন্ন ধরনের হয়রানি, হুমকি এগুলো শিকার হতে হতে আমরা দেখি যে রাজনীতির সামনের সারিতে এখন আসলে তেমন কোনো নারীদেরকেই আমরা খুঁজে পাই না। নারীরা এখন আর ওরকম করে আসতে চায় না, কিন্তু যখনই আবার দেশের প্রয়োজন হয় সবার আগে আপনি নারীদেরকে দেখবেন যে সবার আগে নারীরা উপস্থিত থাকে। নারীরা কিন্তু আবারও এই লড়াইটা করবে, এরকম না যে একবার তারা এখান থেকে শিখেছে সামনের দিনে আরো আসবে না। তারা আসলে নিজেদের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, পৃথিবীর প্রয়োজনে তারা বারবার আসলে আসবে।